ব্যাগ থেকে ছাতা বের করতে করতে ঝাঁঝিয়ে উঠল মালতী। বারবার ঘড়ির দিকে তাকালে কি ঘড়ির কাঁটা রেসের ঘোড়ার মতো দৌড়বে? বৃষ্টির বেগ বাড়ছে, ঘন ঘন বাজ পড়ছে। আগেই বললাম এই ঝড় বাদলের রাতে একটু খিচুড়ি আর ডিম ভাজা করে দিয়ে যায়। তা না, বাবুর চাইনিজ খাওয়ার শখ হয়েছে। ভালো কথা কানে ঢুকবে কেন? বর্ধমান থেকে কিছুটা দূরে এই পুরনো বাড়িতে একা থাকেন ভবানীপ্রসাদ চট্টোপাধ্যায়। পাড়াপড়শিদের কাছে তাঁদের বয়স অনুযায়ী যিনি চাটুর্যেমশাই বা ভবানী জেঠু, না হলে নিছক দাদু বলে পরিচিত। ভবানীবাবুর মাথাজোড়া টাক ঘিরে অর্ধচন্দ্রাকৃতি পাকা চুল, চোখে মোটা ফ্রেমের চশমা, সাদা গোঁপ, পরনের হাফ হাতা রংচঙে সুতির কুর্তাগুলো ঝুলে থাকে ভুঁড়ির ওপরে। ভবানীবাবুর বয়স 70 ছাড়িয়েছে। স্ত্রী মারা গিয়েছেন বছর 5 হলো। এক মেয়ে বিয়ে করে স্বামীর সঙ্গে চলে গিয়েছে মুম্বাই। পুজোর সময়ে মেয়েকে নিয়ে বাবার বাড়িতে সে কয়েকটা দিন কাটিয়ে যায়। পুজো শেষ হলে আবার ঘরে ফেরার তারা। আমেরিকান কোম্পানিগুলিতে সপ্তাহখানেকের বেশি ছুটি পাওয়া যায় না যে। এই বাড়িতে ভবানীবাবুর একমাত্র ভরসা কাজের মেয়ে মালতী। আজ প্রায় 10 বছর হয়ে গেল মালতী এই বাড়িতে কাজ করছে। সকালে এসে সারা দিন থেকে সন্ধ্যাবেলা বাড়ি ফেরেছে। ঘরদোর পরিষ্কার করা, বাসন মাজা, কাপড় কাচা সব দায়িত্ব তার। স্ত্রী মারা যাবার পরেই ভবানীবাবুর দুবেলার খাবার ওই মালতীই রেঁধে দেয়। খাওয়ার বৈচিত্র্য বিশেষ নেই, তার জন্য অবশ্য মালতীকেও দোষ দেওয়া যায় না। এই বয়সে রোজ বাজারে গিয়ে মনের মতো তরিতরকারি, মাছ মাংস কিনে আনা ভবানীবাবুর আর হয়ে ওঠে না। মালতী বাজার থেকে যা কিনে আনে তাই রেঁধে দেয়। ভবানীবাবুও বিনা বাক্য ব্যয়ে খেয়ে নেন। গিন্নির হাতের সুস্বাদু পদগুলোর কথা মাঝে মাঝে মনে পড়ে তার। তখন জিভ আর চোখ দুয়ের জলই সামলানো দায় হয়। স্বাদ বদলের জন্য ভবানীবাবু মাঝে মধ্যে দোকান থেকে খাবার আনিয়ে নেন। মেয়ে জানতে পারলে খুব বকাবকি করে। তাই প্রথম কাউকে না জানিয়েই তিনি রাত্রিবেলা খাবার অর্ডার করতেন। কখনো ফ্রায়েড রাইস, চিলি চিকেন, কখনো বিরিয়ানি, চাপ, কখনো বা বাসন্তী পোলাও আর পাঁঠার মাংস। পরদিন কাজে এসে মালতী ঠিক ধরে ফেলে চিৎকারে বাড়ি মাথায় করত। বাইরে থেকে খাবার অর্ডার দেওয়ার মতলব যখন ছিলই, তখন শুধু শুধু তাকে দিয়ে রাতের খাবার বানানো কেন? মালতী চটে গেলে খুব বিপদ। রাগের মাথায় কখন মেয়েকে ফোন করে জানিয়ে দেয় তার ঠিক নেই। তাই আজকাল বাইরের খাবার খাওয়ার ইচ্ছা হলে ভবানীবাবু আগেই মালতীকে জানিয়ে দেন। যেমন জানিয়েছেন আজ দুপুরে মালতী বানিয়েছিল ডাল, বরবটি ভাজা আর চারাপোনার ঝোল। খেয়ে ভবানীবাবুর মুখটা যেন তেঁতো হয়ে গেল। তখনই তিনি স্থির করলেন আজ রাতে আর ওই অখাদ্য খাওয়া নয়। কয়েক মাস হলো এলাকায় একটা নতুন চাইনিজ দোকান খুলেছে, নাম টিংলিং। চাইনিজ দোকানগুলোর এইসব নামের কোনো অর্থ হয় কি কে জানে, তবে খাবারটা এরা খাসা বানায়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। রাতে বৃষ্টির সম্ভাবনা আছে, চাইনিজটা জমবে ভালো। মালতীকে রাতে রান্না করতে বারণ করলেন ভবানীবাবু। 8টা নাগাদ দোকানে ফোন করে অর্ডার দিয়ে দিলেন চিকেন চাউমিন আর চিকেন মাঞ্চুরিয়ান বোনলেস। এখন শুধু খাবারের জন্য অধীর প্রতীক্ষা। ভবানীবাবু চোখ দুটো তাই বারবার চলে যাচ্ছে ঘড়ির দিকে। দোকানটা সব ভালো, শুধু একটাই সমস্যা, খাবারের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। ভবানীবাবুর বাড়ি থেকে খানিকটা দূরে ছোট চাইনিজ দোকানটা। কর্মচারী বেশি নেই। মালিক কাউন্টারে বসে অর্ডার নেয়। 2টি ছেলে খাবার বানায়। দোকানের সামনে রাখা প্লাস্টিকের চেয়ারে বসা খদ্দেরদের খাবার পরিবেশনা করে। কখনো খদ্দেরদের জন্য কাগজের বাক্সে খাবার প্যাক করতে হয়। ভিড় খানিকটা পাতলা হলে একজন যায় বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিতে। তাই অনেক সময় ডেলিভারি পেতে বেশ রাত হয়ে যায়। এই রকম অবস্থায় ভবানীবাবু সাধারণত অধৈর্য হয়ে পড়েন। দোকানে বারবার ফোন করেন, মাঝে মধ্যে ঝগড়াও বেঁধে যায়। আজও তার ব্যতিক্রম হলো না। ঘড়ি দেখে দেখে ক্লান্ত হয়ে অবশেষে ভবানীবাবু দোকানে ফোন করলেন। কি ব্যাপার বলো তো? ভবানীবাবু ফোনে গর্জে উঠলেন, খাবারটা কি আজ পাবো না? চাপ জেঠু, একটু দেরি হবে,
আকাশের অবস্থা তো দেখছেন। দোকানের মালিক ভোলা নির্দ্বিধায় জানিয়ে দিল, একটু দেরি, 9টা বাজতে চলল, আর কত দেরি হবে? তা বলতে পারবো না। ভোলার সাপ উত্তর, অর্ডার নেওয়ার সময় তো কথা বলতে পারলে না? ভবানীবাবু রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, আপনিও তো বলেননি আপনার এত খিদে পেয়েছে। আমার দোকানের খাবার খেতে হলে হাতে সময় নিয়ে অর্ডার করতে হয়, জানেন তো? ভোলার কথায় ভবানীবাবুর মাথায় রক্ত উঠে গেল। মুখ সামলে কথা বলো, চিৎকার করে কথাগুলো বলে ফোনটা নামিয়ে রাখলেন। দেখতে দেখতে আরও আধ ঘন্টা কেটে গেল। 9:30 নাগাদ উপায় না দেখে ভবানীবাবু ফ্রিজ খুললেন। দুপুরের খানিকটা ভাত আর মাছের ঝোল পড়ে আছে। খাবারগুলো বের করে গরম করবেন বলে গ্যাস জ্বালালেন। একটু পরে টেবিলের ওপর খাবার নিয়ে বসে ভবানীবাবু মোবাইল ফোনটা হাতে তুলে নিলেন। অর্ডারটা ক্যান্সেল করতে হবে। প্রতিজ্ঞা করলেন ওই দোকানে আর কোনো দিন খাবার অর্ডার করবেন না। বেশ কয়েকবার রিং বেজে যাওয়ার পর ভোলা ফোন তুলল। ভবানীবাবু ভাবলেন ভোলা নিশ্চয়ই এতক্ষণে আবার নতুন কোনো ছুতো ভেবে নিয়েছে। ফোন তুলেই তিনি বলতে শুরু করলেন, এই ভোলা, তুমি আমার অর্ডারটা ক্যান্সেল। ওকে থামিয়ে ভোলা ডুকরে কেঁদে উঠল, জেঠু, জেঠু সর্বনাশ হয়ে গিয়েছে। বিজু বিজু খাবার নিয়েই বেরিয়েছিল। বাস স্ট্যান্ডের কাছে ওর সাইকেলটা ট্রাকের নিচে পড়ে গেছে। ভবানীবাবু স্তম্ভিত হয়ে গেলেন। কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। কতই বা বয়স ছেলেটার? 13-14 হবে। ভবানীবাবু নরম গলায় জিজ্ঞাসা করলেন, এই বিজু এখন কোথায়? বিজু আর নেই জেঠু, বিজু আর নেই। ছেড়ে কাঁদতে কাঁদতে ভোলা ফোন কেটে দিল। ভবানীবাবু নিস্পন্দ হয়ে চেয়ারে বসে রইলেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করতে লাগলো। খাওয়া মাথায় উঠল। তার বারবার মনে হলো ছেলেগুলোকে খাবারের জন্য অত তাড়া না দিলেও পারতেন। এত অল্প বয়সে ছেলেটা বেঘরে মারা পড়ল। আজকে আপনারা শুনলেন লেখক সৌরভ মুখোপাধ্যায়ের লেখা হোম ডেলিভারি গল্পটির প্রথম পর্ব। এর পরবর্তী পর্ব নিয়ে আমরা খুব শীঘ্রই আসবো। আপনারা সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।